আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর এস মুভি রেখাতে আপনাদের স্বাগত। আজকে সাইকো থ্রিলার মুভিটি আপনাদেরকে কনফিউজ করে দিবে যে আপনি ভিলেনের পক্ষে না বিপক্ষে। তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের আজকের মুভিটির নাম হচ্ছে দ্য লাস্ট কাইন্ড। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ে ওয়াশরুমের ভিতর দুষ্ট কাজ করছিল। যখন লিফট দিয়ে নামছিল তখন মেয়েটা কান্না করছিল। ইনি আসলে ওই দুষ্ট কাজ করতো আর কি, কাজ করে টাকা ইনকাম করতো। কাজ শেষে যখন বাসায় ফেরার সময় ফিল করে কেউ তাকে পেছন থেকে ফলো করছে, কিন্তু সে পেছনে কাউকে দেখতে পায় না। তারপর বাসায় চলে যায়। বাসায় যায় কিছুক্ষণ পর তার হাজব্যান্ড আসে তার থেকে টাকা নিতে। তার হাজব্যান্ড আসলে দুষ্ট পানি পান করে জুয়া টুয়া খেলে আর কি, তার থেকে টাকাগুলো সব জোর করে নিয়ে যায়। মেয়েটা সে কষ্টে ডিপ্রেশনে চলে যায়। মেয়েটা বাথরুমে যে একটু শান্তিমতো একটু সিগারেট খাচ্ছিল, তখন আবার মেয়েটার দরজায় নক করে। মেয়েটা যখন দরজা খুলে দেখে ডাক্তারের মতো একটা লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা কিছু বলার আগেই মেয়েটাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। মেয়েটা যখন জ্ঞান ফিরে তখন মেয়েটা দেখতে পারে সে একটা ভাঙা পুরাতন একটা বাড়িতে তার মুখ হাত পা সব বেঁধে বন্দি করে রাখা হয়েছে। মেয়েটা চিৎকার করতে চাইলে জোরে মিউজিক ছেড়ে দেয়, তাই আর চিৎকারও করতে পারে না। কোনো রকম অ্যানেস্থেসিয়া ছাড়াই মেয়েটার পেট কেটে একটা ছোট্ট একটা বাচ্চা বের করে এবং বাচ্চাটাকে কাচের জারে রেখে দেয়। চিন্তা করে একবার জাস্ট ইমাজিন করেন, গর্ভবতী মেয়েটাকে জীবিত ধরে এনে পেট কেটে বাচ্চা বের করে ফেলছে। কি ভয়াবহ অবস্থা! এমনটা ভাবলেই তো শরীর কাটা দিয়ে ওঠে। যাক, এই লোকের পরিচয় কি তা আমরা একটু পরে জানতে পারবো। তারপর সিন ছিল যে এই শহরের সবচেয়ে বড় নাম করা সাইকোথেরাপিস্টের কাছে। এই সাইকোথেরাপিস্টের নাম হচ্ছে সুজান। ওনার রোগী দেখার স্টাইলটা আবার একটু ভিন্ন। উনি একটা স্যান্ডম ব্যবহার করেন, সেই স্যান্ডমের বালিশ শেষ হওয়া পর্যন্ত রুগী দেখতো। বালিশ শেষ তো রুগী দেখা শেষ। এজন্য উনি খুব ভালো একটা অ্যামাউন্টের টাকা পাবে। সুজানের অফিসের ঠিক বিপরীত পাশে যে ভদ্রলোক আছে না, উনি সারাক্ষণ সুজানকে দেখিয়ে এটা সেটা খেত, যাই খেত সুজানকে দেখিয়ে খেত, একটু টাঙ্কি মারা টাইপের আর কি। যা কাজ শেষ করে সুজান তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করছে আগামীকালের জন্য আর কোনো রুগী আছে। মূলত সুজান আগামীকাল কোনো রুগী দেখতে চাচ্ছিল না আর কি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানায় আগামীকাল একটা রুগী আছে, সে কোনোভাবেই ক্যান্সেল করবে না। তখন সুজান বলে একটা রুগীর তো সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। তো সুজান বাসায় ফিরে দেখে তার ছোট্ট আদরের মেয়েটি মোবাইলে গেমস খেলছিল, আর তার হাজব্যান্ড তাকে জানায় তার মেয়ের জ্যাকেট আজকেও চুরি হয়েছে। সুজান বলে আগেও না একবার চুরি হয়েছিল, যাক এ নিয়ে মন খারাপ। তারপর সুজান ফ্রেশ হয়ে টিভি দেখতে বসে। টিভিতে একটা মেয়ে খবর বলছিল যে আজকে একটা মেয়ের মার্ডার হয়েছে, আগেও দুটো মার্ডার হয়েছে। তার মধ্যে একটা অবাক করা বিষয় হচ্ছে যে এই মার্ডারগুলো হচ্ছে সেখানে একটা চিরকুট পাওয়া যাচ্ছে, তার লেখাটা একই রকম। সুজান খুব মনোযোগ দিয়ে লেখাটা দেখলো এবং তার খুব পরিচিত মনে হলো, তাই সে তার আগের ডায়েরিগুলো খুলে দেখে সেম লেখাটা তার ডায়েরিতেও লেখা আছে। সুজান তো খুব বেশি অবাক হয়ে গেল, কি ব্যাপার, ঘটনাটা কি হলো, এরকম কেন হলো? সুজান আবার একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে স্টুডেন্টদেরকে পড়াচ্ছিল। পড়া শেষ করে সে তার অফিসে যাচ্ছিল। অফিসে যাওয়ার পথে সে দেখে হঠাৎ করে সিসিটিভির লাইনটা কেটে যায়, আর অফিসে যাওয়ার পর দেখছে ওই লোকটা সুজানকে দেখিয়ে পিৎজা খাচ্ছিল আর সুজানও জুস খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো কাজে মনোযোগ দেয়। তারপর সুজান দেখে তার পেশেন্ট চলে এসেছে, পেশেন্টের নাম হচ্ছে মার্ক। সুজানও তার মতো করে সবকিছু রেডি করে বসে, পেশেন্টকে বলে জুতো খুলে বিছানায় শুয়ে সবকিছু এক্সপ্লেন করার জন্য। মার্ক বালির দিকে খুব মনোযোগ সহকারে দেখে। এই যে এই লোকটাকে দেখছেন, এই লোকটার নাম হচ্ছে মার্ক। এই নিয়ে হচ্ছেন আজকে আমাদের মুভি নায়ক বলেন আর ভিলেন বলেন সবকিছু হচ্ছে উনি। তো মার্ক কথা বলা শুরু করে। মার্ক বলে যে আমি মরতে চাই, কিন্তু এমনভাবে মরতে চাই যে যাতে না বোঝা যায় যে দুনিয়াতে মার্ক নামে কেউ ছিল বা আমার কোনো অস্তিত্ব ছিল। তখন সুজান বলে দেখেন আপনার যে সমস্যা, এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো না, আমি তো সাইকোলজিস্ট, আপনার দরকার সাইকোলজিস্ট, আপনি ওনার কাছে যান। মার্ক বলে 3 মাস যাবৎ কনস্ট্রাকশনে যা কাজ করে আপনার জন্য টাকা জমাচ্ছি, জমিয়ে আপনার কাছে এসেছি, আর এখন আপনি বলছেন আপনি আমাকে ট্রিটমেন্ট করতে পারবেন না, এটা কেমন কথা? তখন সুজান বলে দেখুন আমি আপনার টাকা সব টাকা ফেরত দিয়ে দেবো। মার্ক বলল যে তোমার সময়ের দাম আছে, আমার সময়ের দাম নেই। সুজান তো অনেক ভয় পেয়ে গেল। তারপর মার্ক বলল তোমার একটা মেয়ে আছে না? তখন হঠাৎ করে মনে পড়লো পিছনে তার মেয়ের ছবি আছে, এটা দেখে হয়তো বলেছে। তারপর মার্ক ওয়াশরুমে গেলে সুজান দেখতে পায় মার্কের কাছে ফেরির একটা টিকিট কাটা। ফেরি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আর কি। সুজান তো একদম অবাক, ঘটনা কি, আমার নামে টিকিট কাটা, ব্যাপারটা কি? সুজান তো অনেকটা ভয় পেয়ে যায়, নিশ্চয়ই এখানে কোনো গাবলা আছে। তখন সুজান তার হাজব্যান্ডকে কল দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত হাজব্যান্ডও কল ধরে না। তারপর মার্ক আসলে সুজান বলে আমি তোমার কাছে ইনসিকিউর ফিল করছি, আমি এখন চলে যাব। তখন মার্ক বলে আমি টাকা দিয়ে 45 মিনিট কিনেছি, এখনও 40 মিনিট বাকি আছে, আমার সবটুকু সময় শেষ হবে, তারপর তুমি বের হবে, তার আগে না, তুমি এখনই আমার ট্রিটমেন্ট করবে। আর চোখে তাকাচ্ছিল যে ওই লোকটা তাকাচ্ছে কিনা, কিন্তু না, বিপদের সময় তো কেউ কারণ নাই। ওই লোকটা আজকে একবারও সুজানার দিকে তাকায় নেই, অন্য সময় টাঙ্কে পারে, কিন্তু আজকে তার বেলা কোনো খবর নাই। মার্ক বলে তোমার কাছে 40 মিনিট সময় আছে, এই 40 মিনিটের ভিতরে তুমি আমাকে সুস্থ করতে হবে, যদি সুস্থ করতে পারো তাহলে এখান থেকে যেতে পারো।
পারবে, তাছাড়া যেতে পারবে না। এই কথা বলে সুজানা হাতের বাঁধন খুলে দিল এবং পাগুলো খুব ভালোভাবে বেঁধে ফেললো। তখন সুজান বলে, তুমি তো প্রেগনেন্ট মেয়েদেরকে খুন করো, আমি তো প্রেগনেন্ট না, তাহলে আমার কাছে কেন এসেছো? মার্ক তার কোনো উত্তরই দেয় না। মার্ক তো সুজানার পা বেঁধে সুজানার কাছে একটা ডায়েরি দিল আর বললো, তুমি এখনই আমার ট্রিটমেন্ট করবে। এই বলে মার্ক শুয়ে গেল। শুয়ে তার কথাগুলো বলতে লাগলো। সুজান বললো, প্রেগনেন্ট মেয়েদেরকে মারো বুঝলাম, কিন্তু তাদের পেট কেটে বাচ্চাগুলোকে মারো কেন? তখন মার্ক বললো, তাদেরকে তো আমি মারি না, তাদেরকে পৃথিবীর যন্ত্রণা থেকে মুক্তি দিই। এই পৃথিবীতে এসে তারা যে কষ্ট ভোগ করবে সেটা থেকে তাদেরকে মুক্তি দিচ্ছে, এই জন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। মার্ক বলে, তুমি তো চাইল্ড স্পেশালিস্ট, তাহলে আমার ছোটবেলায় কোনো ট্রমা আছে কিনা তা জিজ্ঞাসা করবে না? মার্ক চোখ বন্ধ করে তার প্রথম খুনের অভিজ্ঞতা বলে। মার্ক বলছিল, সে যখন প্রথম খুন করে সেটা ছিল একটা কুকুর। পাশের বাসার একটা কুকুরকে প্রথম সে খুন করেছিল। তার যখন 5 বছর বয়স তখন তার মা বাবাকে খুন করেছিল। কারণ ছিল তার মা বাবা অনেক ড্রাঙ্ক করতো, উলঙ্গ হয়ে থাকতো, কাপড় চোপড় ঠিক ছিল না এবং মার্কের উপর অনেক অত্যাচার করতো। তাই তার মা বাবাকে খুন করেছিল। কিভাবে খুন করেছে সেটাও। মার্ক সহ তার মা বাবা একটা গাড়িতে ছিল ড্রাঙ্ক অবস্থায়। মার্ক তখন গাড়ি থেকে নেমে গাড়িটা ঢালু রাস্তার দিকে ধাক্কা দিয়ে দেয়। তার মা বাবা যেহেতু ড্রাঙ্ক অবস্থায় ছিল তাই তারা কিছুই বুঝতে পারেনি। মার্ক তখন গাড়িটা ধাক্কা দেওয়ার ফলে পিছনের একটা রড এসে গাড়ির ভিতরে ঢুকে যায় এবং তার মা বাবা মারা যায়। এটার মাধ্যমে সে তার মা বাবাকে প্রথম খুন করেছিল। কিন্তু সুজানা তো এইসবের কোনো খেয়াল ছিল না। মার্কের যেহেতু চোখ বন্ধ ছিল, এই সুযোগে সুজান খাতার মধ্যে বড় বড় করে হেল্প লিখে ওই পাশের যে অফিসের লোকটা আছে না, ওর থেকে হেল্প দেয়। কিন্তু তার তো এদিকে কোনো খেয়ালই নেই, সে তার কাজ নিয়েই ব্যস্ত ছিল। মার্ক তো চোখ বন্ধ করে তার কথা বলেই যাচ্ছিল। মার্ক বলল, আমার মা বাবাকে খুন করার পর আমি 2টা জিনিস শিখলাম। এক হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। পুলিশরা বলাবলি করছিল সারা গাড়িতে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তার মানে আমাকে যেখানে যেই কাজ করতে হবে ফিঙ্গারপ্রিন্ট রাখা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে তারা আমার মা বাবাই ছিল না, তারা আমাকে অ্যাডাপ্ট নিয়েছিল। বুঝতে পারছো আমার সব প্রবলেমটা কোথায়? তখন সুজানা বললো, হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক হিসাব যে তুমি তাদের সন্তান ছিলে না, তুমি অ্যাডাপ্ট ছিলা, মানে পালক বা দত্তক আর কি। মার্ক বললো, তা না, কিন্তু তারপর আমি আমার আসল মা বাবার খুঁজে লাগলাম, কিন্তু 18 বছর আগ পর্যন্ত তো আসল মা বাবাকে খুঁজে পাবো না। তারপর যেই কষ্ট করে আমার মাকে খুঁজে পেলাম, দেখলাম যে উনি একজন রাইটার। তার সাথে আমার প্রথম দেখা হয় লাইব্রেরিতে। সে একজন রাইটার ছিল। আমি তার একটা বই কিনে তার কাছে গেলাম একটা সিগনেচার নিতে। তখন তুমি কি বলেছিলে জানো? তখন তুমি বলেছিলে কি লিখবো, আমি তখন কিছুই বলতে পারিনি। তখন তোমাকে ফলো করে তোমার পিছনে গিয়ে তোমার সাথে 2 মিনিট কথা বলতে চাইলাম, তখন তুমি বললে তোমার সময় নেই। এই কথা বলি যে অ্যাডপ্ট করে যে দিয়েছিল তখন একটা সিগনেচার একটা বন্ডে সই দিতে হয়, এটা সিকিউরিটি আর কি। ওই কাগজটা মার্ক তার মাকে। এই কাগজ দেখে তো সুজান অনেক কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুই আমাকে প্রথমেই কেন জানাসনি, কেন আমাকে বলিসনি যে তুই আমার ছেলে? আর তোমার সাথে কথা না বলতে পারে আমার তো অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি মরে যাই। কিন্তু না, আমি তো এত সহজে মরবো না। কিভাবে মরবো সেটা আমাকে বুঝতে হবে। তারপর পরিচয় হয় তোমার ছেলের সাথে, বড় ছেলের সাথে, যাকে তুমিও অ্যাডাপ্ট নিয়েছিলে। তার সাথে পরিচয় হলো, তার সাথে বন্ধুত্ব করলাম এবং তাকে মেরে ফেললাম। সুজান তো কান্নায় ভেঙে পড়লো। মার্ক বলে, তোমরা নিজেদের কি মনে করো, একটা বাচ্চা যখন দুনিয়াতে আনবা তার খাওয়াতে পারবে না, পালতে পারবে না, তাহলে দুনিয়াতে আনার দরকার কি? তার জীবনটা নষ্ট করার দরকার কি? মার্ক বলল, তোমরা যখন একটা গাড়ি কেনো তখন 20 বার চালায় দেখো, যখন একটা বাড়ি কেনো তখন 20 বার বাড়িটা ঘুরে দেখো সব কিছু ঠিক আছে কিনা। আর একটা বাচ্চা এমনি নিয়ে আসবা, তার কোনো দায়িত্ব নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই তোমাদের। আমার ছোটোবেলা সম্পর্কে কি তোমার কোনো কিছু মনে পড়ে বলো? তখন সুজান বলে, আমার তখন 15 বছর বয়স, যখন তুমি হসপিটালে হলে তখন একা একা। 1 সপ্তাহ পর বাসায় এসে দেখি আমার বাবা আমার সব জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, বলেছে এই বাচ্চা নিয়ে আমাকে চলে যেতে। তখন আমি তোমাকে নিয়ে কী করতাম, কী বা করা ছিল একটা 15 বছরের একটা মেয়ের ছোট একটা বাচ্চা নিয়ে? তাই তোমাকে আমি বাধ্য হয়েই দিয়ে দিয়েছি। মার্কগুলো, বাহ সাবাস, ভালো করেছো, দিয়ে দিয়েছো। এখানে মার্ক কয়েকটা কথা বলে, যেমন একটা কথা বলে, যে বাবা মার কারণে একটা ছেলে যদি 20 জন মানুষকে খুন করে তাহলে ছেলেটার 20 বছরের যাবজ্জীবন জেল হয়। কিন্তু এখানে কি তার বাবা মার কোনো শাস্তি হওয়া উচিত ছিল না? এই বাবা মা পর্যাপ্ত সময় দিতে পারে নাই, তাই তো এই তো তার সন্তান এরকম খারাপ হয়েছে। যদি পর্যাপ্ত সময় দিত, ভালোভাবে শিক্ষা দিত, তাহলে কি খারাপ হইতো? বাবা মা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সন্তানকে সে কীভাবে সময় দিবে? আর এই কারণেই তো সন্তান খারাপ হয়। এই দায়ভার কি বাবা মার উপর পড়ে না? আসলে তো সত্যি কথা, তাই না বলেন? বাবা মার কারণেই সন্তান ভালো বা খারাপ হয়। তো মার্ক সুজানাকে পানি খাওয়াচ্ছিল, এমন সময় বললো, তুমি কি আমাকে তোমার বুকের দুধ খাওয়াইছিলে, এরকম স্মৃতি আছে? সুজানা বলে, 1 সপ্তাহ খাওয়াইছিলাম, তুমি যদি চাও তাহলে এখনো খেতে পারো। তখন মার্ক বুকের দুধ খেতে আসে। সুজানা ভারী কিছু একটা তুলে মার্কের মাথায় জোরে একটা আঘাত করে। সুজানা পালাতে চায়, কিন্তু সুজানার তো পা বাঁধা ছিল এবং সুজানা পড়ে যায়। কিন্তু মার্ক উঠে সুজানাকে টেনে নিয়ে আবার ভিতরে বন্দি করে ফেলে। মার্ক বলে, তুমি তোমার মেয়ের জন্মদিন মনে রাখছো, আমার জন্মদিন মনে আছে? আমার জন্মদিনের পাসওয়ার্ড কোথাও
লিখছো? তখন সুজান বলে, নেক্সট টাইম তোমার বার্থডে দিয়ে আমি সব পাসওয়ার্ড লিখবো, এবারের মতো মাফ করে দাও। ঠিক এমন সময় সুজানের ফোন আসে। মার্ক সুজানের ফোন অফ করতে চায়, আর সুজান সেই সুযোগে দৌড়ে একটা রুমে চলে যায়। ওই রুমে বেলকনিটা দিয়ে সবার থেকে হেল্প চেতে থাকে, কিন্তু কেউ তো শোনে না। সুজানের হাত বাঁধা ছিল, তাই মুখ দিয়ে সুজান একটা কাগজে হেল্প লিখে স্ক্যানার মেশিনে টাইপ করে। ভাগ্যিস স্ক্যানার মেশিনটা স্ক্রিন টাচ ছিল। সুজান জিব্বা দিয়েই সব কাজ করছিল। ঠিক এই মুহূর্তে মার্ক দরজা কেটে ভিতরে উঠে। সুজান সবকিছু করেছে, শুধুমাত্র স্যানটা করতে পারেনি, এতটুকুই। আর ঠিক তখন মার্ক সুজানকে একটা অজ্ঞান হওয়া ইঞ্জেকশন দিয়ে নিচে ফেলে দেয়। সুজান অজ্ঞান হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে মার্ক সুজানকে কুলিয়ে করে নিয়ে বলে, তোমাকে একটা গল্প শুনে শোনো। এক দেশে একটা মা ছিল, মার দুইটা ছেলে মেয়ে ছিল। সে শুধু তার মেয়েকেই ভালোবাসতো, ছেলেকে একটুও ভালোবাসতো না। এই কথা বলে সুজানের মেয়ের ছবি দেখাতে থাকে। সুজানের আর বুঝতে বাকি রইল না যে তার মেয়েকেও মার্ক কিডন্যাপ করেছে। এক পর্যায়ে সুজান জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফিরে রেখে সে একটা গাড়ির পেছনে আটকা আছে। সে গাড়ির থেকে নেমে দেখে সেই ওই যে ফেরিতে, ওই যে ফেরি আছে না, যেখানে যে মার্ক আগেই টিকিট কেটে রাখছিল, ওই ফেরিতে। ওইখান থেকে সুজান বের হয়ে দেখে যে মার্ক সুজানের ড্রেস আপ পরে আছে, এবং মার্ক সুজানকে ধরে আবার সে গাড়ির পিছনে বন্দি করে রাখে এবং তাকে দূর অজানায় কোনো একটা বাংলো বাড়িতে নিয়ে গেছে। বিদেশে এরকম বাড়ি থাকে, মানুষ ওইখানে ঘুরতে যায়। সুজানের যখন হঠাৎ করে জ্ঞান ফিরে, তখন দেখে যে ভাঙ্গাচোরা একটা বাড়ি, ওইখানে মেয়েদের অনেক ছবি, এই যে পচা গলা লাশ, এইসব ছুরি কাঁচি, এইসব কিছু দেখে তো সুজান ভয় পেয়ে যায়। সুজান শুধু তার মেয়ের চিন্তা করছিল। সুজান তখন বারবার শুধু একটা কথাই বলতে থাকে, প্লিজ আমাদেরকে মেরো না, আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু সুজান এখান থেকে যেতে পারে না, কারণ সুজানের পা শিকল দিয়ে ভালো করে বাঁধা ছিল। মার্ক তখন করে কি, দরজা একটু খুলে সুজানকে দেখায়, ওই যে দেখো তোমার মেয়ে দাঁড়িয়ে আছে জ্যাকেট পরে। তারপর করে কি, গরম চুলার মধ্যে, ঘর যে গরম রাখে না, হিট করে, এরকম গরম চুলার মধ্যে একটা ছুরি ভিতরে ঢুকিয়ে দিয়ে মার্ক একটা কুড়াল নিয়ে চলে যায় তার মেয়েকে মারতে। তো সুজান কি করবে, উপায় না পেয়ে গরম চুলার ভিতর সুজান হাত ঢুকিয়ে দিয়ে সেই গরম তো ছুরি বের করে সুজানের পায়ে শিকল খুলে দৌড়ে যায় মার্কের কাছে, মার্ককে মারার জন্য। এই বরফের মধ্যে, শীতের মধ্যে, অর্ধনগ্ন অবস্থায়, চিন্তা ভাবনা ছাড়াই সুজা দৌড় দিয়ে সে মার্কের কাছে যায়। কিন্তু মার্ক তার কুড়ালটা উপরে করে দেখে যে পিছন থেকে সুজান আসতেছে, কিন্তু সুজান এসে মার্কের ঠিক পিঠ বরাবর ছুরি দিয়ে আঘাত করে এবং এবং সুজান তার মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু জড়িয়ে ধরে দেখে যে এটা একটা কাকতাড়ুয়া। ওই যে প্রথম থেকে দেখছিলেন না যে সুজানের মেয়ের জ্যাকেট চুরি হয়েছিল, মূলত মার্ক জ্যাকেটটা চুরি করে এখানে কাকতাড়ুয়া বানিয়ে রেখেছিল। সুজান কি করবে বুঝতে পারতেছে না। তখন মার্ক বলে যে, দেখছো, তুমি তোমার মেয়েকেই বেশি ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসো না। তুমি তোমার মেয়েকে বাঁচাতে এত কষ্ট করলে এবং শেষমেশ আমাকে মেরেই ফেললে। মার্কের মুখ দিয়ে ঠিক তখন রক্ত পড়ছিল, ঠিক এই মুহূর্তে, এবং মার্ক নিজেই লাফ দিয়ে নিচে পড়ে গেল। সুজান অবশ্য একটু খারাপ লাগতেছিল, বাট তেমন কিছু না। তারপর সুজান সেখান থেকে চলে গেল। একটা রাস্তা দিয়ে, একটা রাতের বেলা তো, একটা ট্রাক থামিয়ে সে ট্রাকে উঠে সুজান তার জায়গায় আসছে, মানে তার শহরে আসছে, এবং পুলিশের কাছে এই সব কিছু বলছে। কিন্তু পুলিশ তো কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছে না যে এই মার্ডারগুলি বা এই খুনগুলি সুজান করেনি, যে মার্ক করেছে। পুলিশ সুজানকে জানায় যে বাড়িতে মার্ডার হয়েছে না, ওই বাড়িটা 3 বছর আগে সুজানের নামে কিনা। হঠাৎ সুজানা মনে করে যে সুজানা যে যেই সিগনেচার করে দিয়ে দিয়েছিল না, ওই সিগনেচার হয়তো নকল করে কপি করে যে মার্ক সুজানার নামে বাড়িটা কিনছিল। সুজান তো অনেক কান্নাকাটি করে পুলিশকে বোঝাতে চায়, কিন্তু পুলিশ তো নাছর বান্দা, কোনোভাবেই বুঝবে না। পুলিশ আরও প্রমাণ দেখায় যে ওই এখানে মার্ডার করার সময় যে 2-4 লাইন ছিল না, ওইগুলো সব সুজানার ডায়েরিতেও লেখা ছিল, এবং মার্ডার করার সময় যে ব্লাড স্যাম্পল, তারপর যে ফিঙ্গারপ্রিন্ট, সব কিছু সুজানার। তারপর ফেরি যাওয়ার টিকিট, ফেরিতে সিসি ক্যামেরাতে ধরা পড়েছে সুজানেই ফেরি পার হচ্ছিল। পুলিশকে সুজানা কোনোভাবেই বোঝাতে পারছিল না। তারপর বছর কয়েক আগে সুজানা একটা পার্টিতে গিয়েছিল। সেই পার্টির মধ্যে মার্ক ওয়েটার সেজে সুজানার রুমে ঢুকে, এবং সুজানার এখান থেকে একটা কাগজ সুজানার ওয়াশরুমে ঢুকে তার পেটের থেকে কিছু ব্লাড নিয়ে যায়, এবং ওই হোটেলের মধ্যেই সুজানার ডায়েরি থেকে কয়েক লাইন লেখাগুলো যে ছিল না, ওইগুলো ছবি তুলে মার্ক নিয়ে গিয়েছিল। তারপর সুজান বুঝতে পারে যে সুজানের মেয়ের যে জ্যাকেটগুলো চুরি হচ্ছিল, এটা আসলে মার্কেরই কাজ। দেখছেন মার্ক কিরকম সাইকো, সবকিছু কিভাবে একদম প্ল্যান করে নিখুঁতভাবে সবকিছু করেছিল। যেখানে মেয়েদেরকে মেরে ফেলা হচ্ছিল, সেখানে সুজানের ব্লাড স্যাম্পল নিয়ে ওইখানে লাগিয়ে দেওয়া হচ্ছিল, আর বেচারি সুজান সেখানেই ফেসে গেল। আপনারা বলেন, আপনারা কার দোষ দেবেন এখানে? কার অপরাধটা কার, মার্কের না সুজানের? সুজানের কি উচিত ছিল মার্কে দিয়ে দেওয়া, মার্কের সাথে এরকম করা? আর এদিকে আমরা দেখতে পারি যে সুজান যখন অফিসে ঢুকছিল না, ওই যে কারেন্ট চলে গেছিলো, সিসি ক্যামেরা অফ হয়ে গেছিলো, এটা মূলত মার্কেরই কাজ। আর সুজানকে এখান থেকে অজ্ঞান করে নিয়ে যাওয়ার সময় সুজানের রুম, অফিস সব কিছু একদম ক্লিন করে, একদম পরিষ্কার করে মার্কে রেখে গিয়েছিল।
আর সুজানের কস্টিউম পরে মার্কি ফেরিতে সিসি ক্যামেরার সামনে ছিল, যাতে কেউ না বুঝতে পারে যে এটা মার্ক। আপনারা বলুন, আপনারা কার পক্ষে, সুজানের পক্ষে না মার্কের পক্ষে? সুজান যে শাস্তি পাচ্ছে এটা কি ঠিক হয়েছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন যে এখানে অপরাধটা আসলে কার। ও হ্যাঁ, প্লিজ একটা লাইক তো অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।